আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ। যশোরে বিএনপির সম্মেলন শুরু, চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালা। ঝিনাইদহে ৩ জনকে হত্যা দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা। আজ আত্মপ্রকাশ হবে বৈষম্য বিরোধীদের নতুন ছাত্র সংগঠন। সীমান্তে স্থাপনা বেড়া নির্মাণ নিয়ে নতুন সিদ্ধান্ত। বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ভিসা ক্লিয়ারেন্স লাগবে না। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কাজটি করছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশের বিশেষ শাখার ডিএসবি সদস্যরা। জানা যায়, আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি হচ্ছে। পুলিশ সদর দপ্তর, জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটর সূত্রে জানা গেছে, প্রক্রিয়াধীন এই তালিকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকছে। তাদের জামিন প্রতিরোধে প্রসিকিউশনের পক্ষ থেকে বিরোধিতা করার পরিকল্পনাও রয়েছে। যশোরে জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। শনিবার সকাল 10:30টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন। পরে উদ্বোধক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে হাজির হয়েছেন বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির শহীদ নেতাদের স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু। আজ বেলা 2টা থেকে 5টা পর্যন্ত আলমগীর সিদ্দিকী হলে জেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে। কে আসছেন জেলা বিএনপির নেতৃত্বে তা এখন শুধু সময়ের অপেক্ষা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা যশোর পিটিআই মিলনায়তনে চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা হচ্ছে। প্রধান অতিথি রয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, বিশেষ অতিথি রয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য মনির হায়দার। সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে শুরু হয়েছে এই আয়োজন। খুলনা ও বরিশাল বিভাগের সকল পুলিশ সুপার, পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ, সকল জেলা প্রশাসক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিচার বিভাগ, সকল জেলা ও উপজেলা প্রশাসনের 320 জন পদস্থ কর্মকর্তা এই কর্মশালায় অংশ নিয়েছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করবে নতুন এই ছাত্র সংগঠনটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই ছাত্র সংগঠন। এটি স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে ধারণ করে গঠিত হবে। জুলাই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি নির্দিষ্ট মতাদর্শ অনুসরণ করেন, বিশেষত জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় ও দূরদর্শী রাজনীতি গড়ে তুলতে আগ্রহী, তারাই মূলত এই ছাত্র সংগঠনের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও এটি লেজুড় ভিত্তিক ছাত্র সংগঠন হবে না। নতুন যে রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে তার সঙ্গে এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে এমন তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পাশাপাশি সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা, কাঁটাতারের বেড়া, প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এমন কোনো স্থাপনা বা বাংকার নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন ও যৌথ আলোচনার দলিল এর ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের পর যৌথ প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ক্লিয়ারেন্স লাগবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এই ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হতো না। সম্প্রতি বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন। ২০২৪ সালে পাকিস্তানিদের ভিসার জন্য ২,০০০ ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পর কেবল তাদের ভিসা ইস্যু করা হয়। তবে এখন এই নিয়ম তুলে নেওয়া হয়েছে। এদিকে পাকিস্তান ও বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করেছে। সম্প্রতি ১২৬টি দেশের জন্য ভিসা মওকুফ করেছে পাকিস্তান। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে অক্ষত আছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ। দুর্ঘটনার সঙ্গে 3টি গাড়ি সম্পৃক্ত, তবে কেউ আহত হননি। কেবল সৌরভের রেঞ্জ রোভারের পেছন থেকে ধাক্কা দেওয়ায় তার গাড়িটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌরভ গাঙ্গুলি বর্ধমানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাচ্ছিলেন। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সৌরভের গাড়ির পেছন থেকে একটি লরি অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সৌরভের গাড়ির ড্রাইভার ব্রেক করতে বাধ্য হলে পেছনের গাড়ি এসে তাদের ধাক্কা দেয়। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।